দেখেন ইদানিং কয়েক মাস আগে আপনারা জানেন এই যে প্রিয়াঙ্কা চোপড়া আছে না, প্রিয়াঙ্কা চোপড়া তো সবাই চিনেন। আমি যদি বুড়া বয়সে চিনি, আর এই ছেলেরা তো না চিনার কোনো কারণই নাই। এই প্রিয়াঙ্কা চোপড়া ওই রোহিঙ্গা ইস্যুতে এসে ঢাকা আসছিল। বাংলাদেশের যে কোনো অন্য দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা যদি আসে, তারা তো বিভিন্ন পর্যায়ে দেখা গেল সর্বশেষ রাষ্ট্রপতির অর্থাৎ বঙ্গভবনে আসে, সবাই আসে। আমি আমার স্ত্রীকে বললাম যে এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে। পরে বুঝলাম না, এই কথা বলছি যে আসার একদিন আগে। পরে শুনেছি সে নাকি টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রী বলছে প্রিয়াঙ্কা চোপড়া বঙ্গভবনে আসার কি দরকার। যার জন্য এটা জাস্ট কনস্পাইরেসি, ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়ার আসা বঙ্গভবনে ক্যান্সেল, আসে নাই। আমি বলতে চাই, প্রিয়াঙ্কা চোপড়া যাওয়ার এর কয়েক মাস পরে শুনলাম সে আমেরিকা গেছে। তার সে 10 বছর না আরো বেশি, প্রায় 12-14 বছরের কম বয়সে কি নিক নাকি নাম এক ছেলে, আমেরিকা কম বয়সের ছেলের সে বিয়া করছে আমেরিকা গিয়া। এখন আমি তো তার থেকে প্রায় 30-35 বছরের বড়। তো 10 বছর 12-13 বছর নিচে যদি সে নামতে পারে ছোটদের, তাহলে তো 30-35-40 বছরের উপরেও তো সে উঠতে পারত। এই ধরনের একটা সুযোগ নষ্ট করাটা তো সে ঠিক করে নাই। অন্তত এই উপমহাদেশের একটা মেয়েকে এত যদি আসতো, আর যদি ঘটনা ঘটতো, তাহলে তো এত সাগর, 7 সাগর 13 নদী পার হইয়া থাকে শুধু আমেরিকা যাওয়ার প্রশ্ন নাও তো হইতে পারত। আমার সবচেয়ে বেশি সমস্যা উঠতে, বসতে, শুইতে। আর কাশি দিলে খুব বুকের মধ্যে এবং পিঠেও কিছু ব্যথা পাই। অনেকে মনে করে বুকের ব্যথা এটা হার্টেরও হতে পারে, তবে আমার একটা বিশ্বাস হার্টের হবে না। কারণ হলো বিয়ে করেছে অনেক দিন পূর্বে, এটা 51 বৎসর বিয়ের পর থেকেই এই ভদ্রমহিলা বলে আমি নিষ্ঠুর, নির্দয়, এবং ইংরেজিতে বলার সময় বলে আমারকে হার্টলেসও বলা হয়ে থাকে। সুতরাং আমার যদি হার্ট নাই থাকে, যেখানে আমার হার্টই নাই, হার্ট নিয়ে আমার কোনো সমস্যা থাকার কথা না। আপনাদের ইতিমধ্যে শুনছি এই অনুষ্ঠানের পরপরই একটা নাকি কনসার্ট হবে। পরের দিন পত্রিকা এখানে পাই নাই, বাসায় গিয়া পত্রিকা পড়ে দেখলাম যে লেখা আছে যে রাষ্ট্রপতি সস্ত্রীক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করিয়াছে। এই নিউজ তো আমার স্ত্রীও দেখে ফেলছে। আসলে আমার স্ত্রী তো আমার সঙ্গে যায় নাই। তার প্রশ্ন হলো সে সস্ত্রীক, আমার স্ত্রী আবার কে? এটা না তো একটা বিরাট। সাংবাদিক বাইরে তো আজকে আছেন, দয়া করে লেখাটার মধ্যে একটু উসবিস করে মানুষের সংসারের মধ্যে গোলমাল লাগাই দেওয়া তো ঠিক না। আর বিশেষ করে এই বয়সে, এটা বয়স তো আছে, যে বয়সে গোলমাল লাগাইলে একটা না একটা সুরাহা করা যায়, কিন্তু এই বয়সে তা করারও কোনো উপায় নাই। ফলে আজকে কি হয়েছে জানেন? আজকে আমি আর খুলনায় আসতে পারি নাই।
আমার সঙ্গে আমার স্ত্রীও আসছে, তবে উনি কপালপাড়া এই সবাই আসে নাই, এই কনভোকেশনে আসে নাই। উনি বিসি সাহেবের বাসায় আছেন। তো বিসি সাহেবের বাসায় থেকে উনি শান্তিতে আছেন বলে মনে করি না, কারণ এই সবার মধ্যে সঙ্গে আবার তার ছেলের বউরে নিয়ে আসছে, এবং এই মঞ্চের মধ্যে এক ছেলের বউ আছে, পাঠাই দিছে। এখানে আমি কি করি? মানে এমন একটা পাহারার ব্যবস্থা করছে, এটা চিন্তা করা যায় না। একটা কথাই বলে শেষ করে দিব। দেখেন, আমি বিয়া করছি বুঝলেন, বিয়া করছি আজকে, এটা হিসাব অন্যভাবে বলবো, 170 কোটি 2,92,400 সেকেন্ড হয়ে গেছে। তো হঠাৎ তো বলতে পারবেন না সময় কতদিন হয়েছে, আসলে হয়েছে 54 বছর আজকে 2 দিন। কারণ এটা হওয়ার কারণ হলো কি, এই একটু বাচ্চুপানকে মহাব্বতের মতো কম বয়সে বিয়ে করে ফেলছিলাম। এখন এই যে 54 বছরের একটা মহিলা, সে তো মোটামুটি আমার সব কিছুই বুঝে ফেলছে যে কুই ভালো খারাপ কি করতে পারে না পারি, এটা কিন্তু তার কন্ট্রোলের ভিতরে। আমি যখন 6-7 মানে স্পিকার ছিলাম 7-8 বছর আগে, যখন আমি ওই নারী নির্যাতন বিল পাশ করি, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী তখন বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নারী নির্যাতন বিল পাশ করতে ভালো কথা, কোনো অসুবিধা নাই, পুরুষ নির্যাতন বিল পাশ করাও তো কিছু প্রয়োজন আছে। পরে বলছে যে এটা এই মুহূর্তে প্রয়োজন নাই, পরে দেখা যাবে যদি হয় তাহলে করা হবে। কিন্তু 6 বছর চলে গেছে, এখনো করে নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীরা তো খবর টবর রাখেন না। আসলে শুধু আমার ঘরে নয়, সারা বাংলাদেশে কিন্তু পুরুষ নির্যাতন কিছু যে হচ্ছে না, এই কথাটা ঠিক না, এটাও কিন্তু মারাত্মকভাবে হচ্ছে। ভুক্তভোগীরা এটা কিন্তু আসলে টের পাচ্ছে। 1976 সালের 13 জানুয়ারি আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। অবশ্য এর পূর্বে আরো 3টা পুত্র সন্তান ছিল। এই কন্যা সন্তান জন্মগ্রহণ করার এই 2 মাস পরে, 2 মাস 5-7 দিন পরেই আমাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে তো ময়মনসিংহের থেকে পরে কুষ্টিয়া আসলাম। তখন আমার স্ত্রী সাধারণত কোনোদিন কোনো কনভোকেশনে যায় না, আমার মনে হয় এবারেই উনি প্রথম আসিয়াছেন। অনেক সতর্কতার সঙ্গে আমিও চিঠি লিখতাম। জেলখানা থেকে চিঠি লিখলে আবার এটা সেন্সার করে দেওয়া হয়, আবার চিঠি আসলেও সেটাও কাইটা কুইটা অনেকভাবে সেন্সার করে দিত। তবে একটা জিনিস পাওয়া গেছিল যে আমার কন্যার নামটি কি হবে, এইটা জন্য চিঠি লিখলো। অনেক চিন্তা ভাবনা করে করলাম যে কি নাম রাখবো, কারোর সঙ্গে পরামর্শ করারও সুযোগ নাই। অবশ্য ছিল আমার ওয়ার্ডে আরো 3 জন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তবুও কন্যার নাম নিয়ে আর কি আলাপ করব। শেষ পর্যন্ত চিন্তা করলাম, এই কুষ্টিয়া ছিল ব্রিটিশ পিরিয়ডে, এটা ছিল নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট ছিলাম, সুতরাং মেয়ের নামটা বললাম যে এটা যখন নদিয়া ডিস্ট্রিক্ট ছিল, আসি নদিয়ার সেই পূর্বে ডিস্ট্রিক্টে, মেয়ের নাম নদিয়াই হয়ে যাক। সুতরাং যেখানে বসে তার নাম রাখছি, সে মেয়েও ইন্টারেস্টেড হলো, সেও আয়সা পড়ছে। এই যে আমার স্ত্রী আজকে আসছে, উনি তো আবার রাষ্ট্রপতি স্ত্রীর আবার ফার্স্ট লেডি হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের
শেরে বাংলা হলে থাকার সুযোগ হয়েছিল। তবে ছাত্র আমি ভালো ছিলাম না, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই নাই। আমি ইন্টারমিডিয়েটে লজিকে রেফার্ড পাইছিলাম। তখন সারা বাংলাদেশে এই রেফার্ড পরীক্ষাগুলো হতো ঢাকা কলেজে। সুতরাং আমিও ঢাকা কলেজে পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা আসি। ভাবলাম যেহেতু রেফার্ড পেয়েছি লজিকে এক সাবজেক্ট, মাস 1.5 মাস 15 মাস সময় আছে, ভালো করে পড়াশোনা করিয়া তারপর এই পরীক্ষাটা দিয়া পাস করা যায় কিনা। সেই অবস্থায় আমার স্ত্রীর ছোট ভাই, স্ত্রীর ছোট ভাইকে কি বলা হয় এটা আমি বলতে চাই না, কারণ তাহলে অনেকে আহত হবে। অবশ্য আজকাল আর আহত হওয়ার কারণ নাই। তবে মাস 1.5 মাস থাকার পরে তখনকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রায় ছাত্রই মোটামুটি জানা ফেলছে আমি একজনের দুলাভাই লাগি, যার জন্য আমাকে দুলাভাই ডাকতো। আর আমি পাইকারি দরেই তাদেরকে ওইটা বললাম না কি ডাকতাম। ওই সময় আমার থাকা এসব আলাপ যখন আজকে সকালে করতেছিলাম, তখন আবার আমার স্ত্রী বলল, সাবধান, তুমি এসব আউল ফল কথা ওখানে বলে উঠল। পরে আমি আউল ফল কথা বলার কি আছে, কিছুই তো নাই। তুমি আমার নিয়ে কোনো কিছু বলবা না। আমি তো বলবো না, এটা আবার কেমন কথা। আর তাছাড়া আমি বললাম, তখন তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছাত্রী ছিলই না। যা সব ছাত্র আমি দেখি নাই, মনে পড়ে না। বিসি সাহেবের সঙ্গে আমি আলাপ করছি, আমার মনে হয় না তখন কোনো ছাত্রী ছিল। সুতরাং ওই অন্য কোনো সম্পর্ক থাকার তো প্রশ্ন নাই। আবার ওখানে থাকতাম, আবার খাইতে পারতাম না এই হলের হোস্টেলে। তখন আমরা মেসে গিয়ে খাইতে পারতাম। তখন আমরা পাশে ছিল হাসিনা হোটেল। এই হাসিনা হোটেলে দুপুরে খাইতাম, এই 5 আনার থেকে 6 আনা ওই ফ্যাট করে দিত, মাত্র 5 আনার 6 আনা। আবার একটু হাইটটা যদি সামনে মেডিকেল হোস্টেলের সামনে ছিল পপুলার, সেখানে 4 আনা খাইলেই ফ্যাট পড়তো। এটা অনেক দিন আগের কথা। তবে এখানে এই তখনকার ছাত্রদের সঙ্গে একটা ভালো হৃদ্যতা ছিল। এই 1.5 মাসের সম্পর্ক অনেক মধুর ছিল। আর আজকে আমি এই ইউনিভার্সিটিতে আইসা মেডেল দিলাম 5টা, গোল্ড মেডেল। এই 5টার মধ্যে 2টিই মেয়েরা নিয়ে গেছে। তোদের এরা অনেক আগে গেছে। ভিসি সাহেব যা বললো যে প্রায় তারা নট লেস দেন 30% মেয়েরা এখানে আছে, সেটা তো একটা, এটাও তো একটা বিরাট ওমের এম্পাওয়ারমেন্টের তো বিরাট একটা নজির তো এখানেই আছে, যেটা আমরা কোনোদিন তখন চিন্তাও করতে পারি নাই। তো যাই হোক, আমি তো আবার লেখার বাইরে কিছু বলতে গেলেই ভেজাল, কোন কথার মধ্যে কোন কথা বলে ফেলি। তবু আমি বলছি, এই যে আমার স্ত্রী আজকে আসছে, উনি তো আবার রাষ্ট্রপতি স্ত্রীর আবার ফার্স্ট লেডি হয়ে যায়। অবশ্য জীবনে তো সেকেন্ড থার্ডের কোনো ব্যবস্থা করতে পারলাম না। তবে লাস্টের আশা আছে কিনা তাও জানি না। আর যেভাবে পাহারা দিয়া রাখে, লড়ার চড়ার কোনো জো নাই। এখন এখানে আয়সা তো ভালো, বললাম তো আসলে তো ঠান্ডা, মানে একটু বেশি ঠান্ডা। তাই এখানে অবশ্য 4 মাস 5-7 দিন থাকার পরে এখান থেকে আবার আমাকে ট্রান্সফার করছিল ওই রাজশাহী জেলে। ওখানে ছিলাম 7 মাস। তবে একটা ঘটনা বলেই ফেলি, কুষ্টিয়াতে যাওয়ার সময় ডানো দুধের পাউডারের মিল্কের ভিতরে 1000 টাকা এটার দুধের ভিতরে ঢুকায় রাখছিলাম যাতে ধরা না পড়ে। এটা রাজশাহী যাওয়ার পরে ধরা পড়ে গেল, এবং এই জন্য আমি
সারা জীবনে কোনো ধরনের কনভিকশন খাটি নাই, কিন্তু জেলখানার ভিতরে গিয়ে আমি ঠিকই কনভিকশন খাটছি। সেটা হলো যে কেন আমি 1000 টাকা অবৈধভাবে রাখলাম। এই জন্য ওই টাকা বের করে জেলারের সামনে পুট আপ করলো। জেলার আমাকে প্রথম সাজা দিল যে 1000 টাকা কনফিসকেটেড। আমি জবাব যাই গেছে টাকার উপরে গেছে, শেষ হয়ে যাক। কিন্তু সে আবার রেফার করলো এটাকে ডিআইজি প্রিজন। সেই ডিআইজি প্রিজন আমাকে তো 1000 টাকা তো মানে কনফিসকেটেড করলোই, পাশাপাশি আমাকে দিল কন্ডেম সেলে। অর্থাৎ এমন সেলেই রাখলো যেখানে নাকি আমার দিনের বেলা ভাত খাইতে গেলেও হারিকেন জ্বালায় খাইতে হয়, ঠিক এই ধরনের অবস্থা। এবং এর পাশে আবার ছিল ফাঁসি মঞ্চ, এটাও দেখা যাইতো। মনে মনে কই আবার ওখানে জানি কোন সময় যেতে হয় ঠিক নাই। নিজের কথা আর কি বলবো, মানে সব কাজ একটা অগ্রিম করে ফেলছি। তো মেট্রিক পাস ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েই ইনশাল্লাহ বিয়া কাম করে লেছি, বিয়ে করে ফেলছি। এখন বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র সংগঠনের শুনি ছাত্র নেতাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বা বড় বড় পদে যারা আছে তারা বয়স থেকে 45 থেকে 50, মানে 45 থেকে 50 যদি হয় তাদের বয়স, যারা ছাত্র নেতা, তাহলে আমি তো 20 বছর বয়সে বিয়ে করছিলাম, না আমি আর্লি করছি। তবে মানে 25-26 বছর তো মোটামুটি একটা বিয়ার বয়স বলা যায়। তো 25 বছর বয়সে যদি একটা লোক বিয়া করে, তো 50 বছর হলে তো তার একটা ছেলে, 21-22 বছরের একটা ছেলে তারই থাকবে। ওই ছেলেই তো ইউনিভার্সিটিতে পড়ার কথা। এখন কি বাপ পুত মিল্লা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়বো নাকি? বাপ নেতা আর ছেলে হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র।